শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসে দেখিয়েছিলাম যে আধুনিক পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা টপিক যে গ্যালিলিয়ান রূপান্তর। আমরা সর্বশেষ সিদ্ধান্তে আসছিলাম যে আসলে গ্যালিলিয়ান রূপান্তরটা ভুল ছিল। আইনস্টাইনের থিওরি দিয়ে কিন্তু আমরা সেটা প্রমাণ করেছিলাম। আজকে আমরা লরেন্জ রূপান্তর করব। সেটা কি? গ্যালিলিয়ান রূপান্তরকে বিস্তৃত করে লরেন্জ রূপান্তর করব, অর্থাৎ গ্যালিলিয়ান রূপান্তরে যে ভুলগুলো সৃষ্টি হয়েছিল সেই ভুলগুলো সমাধানের সাথে লরেন্জ রূপান্তরের সৃষ্টি। তো চলো আজকের ক্লাসটা আমরা দেখি লরেন্জ রূপান্তর। সেটা শিখতে গেলে আগে আমরা গ্যালিলিয়ান রূপান্তরটা আগে শিখে নেব। তোমরা যারা ক্লাসটা পাও নাই, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, গ্যালিলিয়ান রূপান্তরে এরকম দুইটা প্রসঙ্গ কাঠামো ছিল, অর্থাৎ দুইজন পর্যবেক্ষক ছিল, একজন এস আর একজন হচ্ছে এস ড্যাশ। যখন এস একটা কোনো এই যে এই কাঠামোটা যখন এই কাঠামোতে ছিল এবং এই কাঠামো থেকে ভি সমদ্রুতিতে চলতে শুরু করলো, হঠাৎ তার সামনে একটা আলো জ্বলে উঠলো। তখন সে আলোটা কি পরিমাপ করবে? তখন এস টা আলো পরিমাপ করবে হচ্ছে টি, এবং একই সময় এস ড্যাশ আলো পরিমাপ করবে হচ্ছে টি ড্যাশ। আমরা গ্যালিলিয়ান রূপান্তরের পরিমাপ করে দেখেছিলাম যে কখনোই স্থির কাঠামোর সময় এবং গতিশীল কাঠামোর সময় কখনো সমান হবে না, অর্থাৎ টি নট ইকুয়াল টি ড্যাশ হবে। কোনো সময় স্থির কাঠামোতে যে সময় পর্যবেক্ষণ করা হবে, গতিশীল কাঠামোতে সবসময় সেই সময়টা সমান হবে না। এটা হচ্ছে আপেক্ষিকতার নীতি। সেই অনুসারে একইভাবে যখন প্রথম পর্যবেক্ষক এই আলোটাকে দেখতে গেলে তাকে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা আমরা ধরলাম এক্স। একই সময় এস ড্যাশ কাঠামোতে যদি আলোটা দেখতে হয়, সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এক্স ড্যাশ। এখন এক্স ড্যাশ যদি ভাবে যে আমরা এক্স আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা পরিমাপ করবো কিভাবে, তখন এক্স ইকুয়াল হবে কি, এই জায়গায় এইখান থেকে এই সম্পূর্ণটুকু দূরত্ব কিভাবে গেছে? ভিটি বেগে গেছে। এখানে কিভাবে গেছে? এটা সুষম বেগে। এখানে বেগের কিন্তু কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই দুজনে কিন্তু একই বেগে গমন করবে। সুষম বেগের সূত্র কি ছিল? এস ইকুয়াল ভিটি। সুষম বেগের সূত্রটা কিন্তু এরকম ছিল, এস ইকুয়াল ভিটি। সেই অনুসারে এখানে এক্স ইকুয়াল এক্স ড্যাশ প্লাস ভিটি ড্যাশ হবে। একইভাবে এক্স পরিমাপ করবে যে এক্স ড্যাশ আসলে কতটুকু দূরত্বে গিয়ে আলোটা দেখতে পাচ্ছে। সে পর্যবেক্ষণ করবে যে সম্পূর্ণ আলোটা থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, যতটুকু পথ অতিক্রম করছে ও ততটুকু দূরত্বে আলোটা দেখতে হবে, অর্থাৎ এক্স ড্যাশ সমান হবে এক্স মাইনাস ভিটি। এখন এই তত্ত্বটা আসলে ভুল ছিল, আমরা গত ক্লাসে করছিলাম যে আসলে এই তত্ত্বটাই ভুল আছে। এই ভুলটা সংশোধনের জন্য আমরা এখানে একটা ফ্যাক্টর গুণ করব। উভয় পক্ষে মনে করো একটা আলফা ফ্যাক্টর গুণ করলাম, একে সমীকরণ 1 দিলাম, একে 2 দিলাম। যেহেতু এই সমীকরণটা ভুল, তাই আমরা লরেন্জ রূপান্তর করার জন্য এই সমীকরণের সাথে একটা ফ্যাক্টর গুণ করলাম আর 1 আর 2 নম্বর সমীকরণ দিলাম। এখন যদি আমরা এই 1 আর 2 গুণ করি তাহলে কেমন হবে খেয়াল করো। গুণ করলে হবে কি, এক্স এক্স নট, গুণ করো এক্স এক্স নট, তারপর মাইনাস এক্স নট বিটি প্লাস, আবার সেম ভাবে এটা গুণ করলে হবে এক্স বিটি ড্যাশ, এটা গুণ করা শেষ বিটি ড্যাশ দিয়ে, তারপর এটা প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার টি ড্যাশ টি, এরকম একটা আসলে ইকুয়েশন দাঁড়াবে। এখন আগেই বলছিলাম এটা কিসে যাবে? একটা সুষম বেগে যাবে। সুষম বেগের সূত্রটা কিন্তু এরকম ছিল, এস ইকুয়াল ভিটি। এখন এক্সটা ওই পর্যন্ত যেতে কতটুকু দূরত্ব অতিক্রম করবে? আলোর বেগে যাবে না? অবশ্যই আলোর বেগে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি এরকম লিখতে পারি না, আলোর বেগে যদি কোনো কিছু যায় এক্স ইকুয়াল সিটি, অর্থাৎ এস ইকুয়াল ভিটির জায়গায় আমরা লিখতে পারি এক্স ইকুয়াল সিটি। তাহলে এখানে কি লিখতে পারি? টি ইকুয়াল এক্স বাই সি। অনুরূপভাবে টি ড্যাশ ইকুয়াল এক্স ড্যাশ বাই সি, এরকম লিখতে পারি না? আমরা যদি এই মানটা এখন এই সমীকরণটিতে বসাই দিই তাহলে কেমন হবে? আমরা মানগুলো বসাই দিই, এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ এক্স ড্যাশ ভি, টির মানটা বসাই দিই, টির মান দেখতে পাচ্ছি হচ্ছে এক্স বাই সি প্লাস এক্স ভি, টি ড্যাশের মান বসাই দিই, টি ড্যাশের মান হচ্ছে এক্স ড্যাশ বাই সি
মাইনাস বি স্কোয়ার ইন্টু টি ড্যাশের মান বসাই দিই এক্স ড্যাশ বাই সি, টির মান বসাই দিই এক্স বাই সি। এই সব মানগুলো কিন্তু আমরা পর্যায়ক্রমে বসিয়ে দিয়েছি। এবার উভয় পক্ষে দেখো, সবার পক্ষে দেখো উভয় পক্ষে কেমন একটা মিল পাওয়া যাচ্ছে, এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ এক্স এক্স ড্যাশ মিল। আমরা যদি উভয় পক্ষে এক্স এক্স ড্যাশ দ্বারা ভাগ করে দিই তাহলে আসলে কেমন ঘটনা ঘটে। এইখানে থাকে কত 1, এইখানে থেকে 1, এইখানে ভি বাই সি, এইখানেও থাকে ভি বাই সি, এইখানে থাকে কত ভি স্কোয়ার সি গুণ সি, সি স্কোয়ার। এই যে কেটে গেল। তাহলে একটা এরকম রাশি পাচ্ছি 1 ইকুয়াল এরকম একটা রাশি পাচ্ছি 1 ইকুয়াল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা দেখতে পাচ্ছ আমরা কি পেলাম, এরকম একটা এই যে রাশি পেলাম। এখন এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে 1 ইকুয়াল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা কিন্তু খুব ইজিভাবে এখন এই গুণটা করা আমাদের আসলে পাশাপাশি আমরা গুণটা কিন্তু একবার করে দিতে পারতাম। আলফা গুণ আলফা, আলফা গুণ আলফা, আলফা গুণ আলফা করলে কত হচ্ছে আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার, আলফা স্কোয়ার। আমরা কিন্তু আলফা স্কোয়ারটা একবারে কি করে নিতে পারি, কমন নিতে পারি। তাহলে আলফা স্কোয়ারটা একবারে এই যে আমি শেষে ওইগুলো গুণ করার শেষে একবারে গুণ করে দিলাম, সেই প্রথমে গুণ করি নাই। অর্থাৎ ক্যালকুলেশনটা তোমার মতো করে করবে সহজ করে, আলফা গুণ আলফা স্কোয়ার, আচ্ছা আলফা স্কোয়ার শেষমেশ কাটাকাটি করে থাকতেছে 1 ইকুয়াল আলফা স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন খেয়াল করো এইটাকে যদি আমরা এই পাশে করি তাহলে কেমন দাঁড়ায়, এখান থেকে কিন্তু আলফার মানটা আমরা বের করতে পারি। অর্থাৎ আলফা ইকুয়াল দাঁড়াচ্ছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখতে পাচ্ছ আমরা কি পাইলাম, আলফার মান কিন্তু পেয়ে গেছি। এখন আলফার মানটা যদি আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই আমরা কিন্তু অনায়াসে একটা সমীকরণ পেয়ে যাবো। আমরা মনে করি 1 নম্বরে বসাই, আলফার মানটা 1 নম্বরে বসাই, তখন 1 নম্বরে বসালে কেমন হবে, এক্স ইকুয়াল এক্স ড্যাশ প্লাস বিটি ড্যাশ বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই হলো সেই তোমার লরেন্স রূপান্তর। অর্থাৎ গ্যালিলিয়ান রূপান্তর থেকে আমরা কি রূপান্তর করলাম, লরেন্স রূপান্তর। তোমরা মনে হয় ইজিভাবে বিষয়টাকে ধরতে পারছো এবং বুঝতে পারছো। এভাবে এইভাবে একদম ইজি মেথডে তোমরা কিন্তু এইভাবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারো। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে এই জাতীয় আরও সমস্যা নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আমি এই সংক্রান্ত সমস্যাগুলোকে সমাধান করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।